হ্যালো গাইস, কেমন আছো সবাই? আজকে আমরা দ্য প্রমিসড নেভারল্যান্ড সিরিজের 4 নাম্বার এপিসোড দেখতে চলেছি। তো লাইক কমেন্ট করে দিয়ে তোমরা ভিডিওটি দেখতে শুরু করো। তো এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যে নরমান আরো কিছু টেবিলের চাদর সংগ্রহ করে সেগুলো তার বেডের নিচে রেখে দিচ্ছে। আসলে এগুলোকে তারা দড়ির মতো ব্যবহার করতে চাইছিল। এরপর ইসাবেলা ক্রনের সাথে কথা বলছিল। সে বলে, তুমি বাচ্চাদের সাথে ট্যাগ গেম খেলেছো, তুমি কি ভেবেছো আমি বুঝতে পারিনি যে তুমি বের করার চেষ্টা করছো কোন বাচ্চাগুলো সিক্রেট জেনে গেছে। তুমি এটা করার চেষ্টা করো না। তুমি শুধু আমার হাতের পুতুল, যে শুধু আমার প্রোডাক্টগুলোর খেয়াল রাখার জন্য এখানে এসেছে। তুমি এই কথাটা মনে রেখো। যদি সবকিছু ঠিক থাকে তাহলেই তুমি একদিন মম হতে পারবে। তাই আর কখনোই এরকম কোনো কাজ করো না। ক্রন তো এতে অনেক ভয় পেয়ে যায়। এরপর সে তার রুমে এসে তার ওই পুতুলের উপরে রাগ ঝাড়তে শুরু করে। সে ওটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। এদিকে তারা তিনজন প্ল্যান করছিল। তখন নরমান বলে, ডন আর খিলডাকে সবকিছু বলে দেওয়া উচিত, তারাও আমাদেরকে সাহায্য করতে পারে। রে বলে, তারা তো মমের সে গুপ্তচরও হতে পারে। নরমান বলে, চিন্তা করো না, আমি তাদের পরীক্ষা নিব যে তারা সত্যি মায়ের গুপ্তচর কিনা। আমি এটার প্ল্যান বানিয়ে রেখেছি। এরপর তারা প্রত্যেক দিনের মতোই বাচ্চাদেরকে ট্যাগ গেমের মাধ্যমে ট্রেন করছিল। সমস্ত বাচ্চাদের ফিজিক্যালি এবং স্ট্র্যাটেজিক্যালি ইমপ্রুভমেন্ট হয়েছে। এরপর তারা তিনজন আবারও ওই গুপ্তচরকে নিয়ে কথা বলছিল। রে এমাকে বলে দেয় যে ডন আর খিলডার উপরে নজর রাখার জন্য। এমা বলে, আমি কাউকেই সন্দেহ করতে চাই না। রে বলে, এটা করতেই হবে বাঁচার জন্য, এটা জীবন মৃত্যুর প্রশ্ন। তখন নরমান রেকে জিজ্ঞেস করে, ট্র্যাকিং ডিভাইস ডিস্ট্রয় করার জন্য আর কত সময় লাগবে? রে বলে, আর 10 দিন লাগবে। এটা শুনে নরমান বলে, তাহলে আজকে থেকে ঠিক 10 দিন পরে আমরা এখান থেকে পালিয়ে যাব। এটা শুনে তারা দুজনে অনেক অবাক হয়ে যায়, কারণ তাদের হাতে এখনো 1.5 মাস বাকি ছিল। কিন্তু নরমান এত তাড়াতাড়ি করে কেন পালানোর প্ল্যান করছে? নরমান বলে, মমও হয়তো এটাই ভাবছে যে আমাদের হাতে অনেক সময় আছে, কিন্তু আমরা তাকে ধোকা দেব আগেই পালিয়ে গিয়ে। ট্র্যাকিং ডিভাইস বের করার পরেই আমাদেরকে যত দ্রুত সম্ভব এখান থেকে পালিয়ে যেতে হবে। এমা বলে, এর মানে সব জরুরি কাজ এই কয়দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। এরপর রাতে তারা তিনজন ডন আর খিলডার কাছে আসে তাদের সাথে কথা বলার জন্য। তারা তাদেরকে সবকিছু বলে, তবে তারা বলে যে আমাদের সব ভাই বোনদেরকে ডেমনদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে এবং তারা এটা জানায় না যে সমস্ত বাচ্চাদেরকে ডেমনরা খেয়ে ফেলে। কিন্তু ডন তো এইসব কথা হেসে উড়িয়ে দেয়। সে বিশ্বাসই করতে চাইছিল না। সে বলে, তোমরা আমার সাথে মজা করছো তাই না? রে বলে, না, এসব সত্যি কথা। মমের ব্যাপারে এইসব জানতে পেরে ডন তো অনেকটা রেগে যায়। সে এমাকে ধরে বলে, মম এমনটা কখনোই করতে পারে না। তখন গিল্ডা বলে যে এমা মম আর এই হাউসকে অনেক ভালোবাসে। সে মমের ব্যাপারে কখনোই এইসব মিথ্যা কথা বলবে না। সে বলে, যেদিন কনে এখান থেকে চলে গেছিল সেদিন আমি বুঝতে পেরেছিলাম যে কোনো একটা সমস্যা তো আছে, কারণ এমা আর নরমান গেটের ওখানে গিয়ে রুলস ভেঙেছে, কিন্তু তারা মমের কাছে ক্ষমা চায়নি, যে ব্যাপারটা আমার কাছে অদ্ভুত লেগেছিল। এরপর থেকে এমার আচরণও পরিবর্তন হয়ে গেছিল। সে সবসময় চিন্তিত থাকতো, এজন্য আমি তাকে কোনো কিছু জিজ্ঞেসও করতে পারিনি। এটা বলে সে কান্না শুরু করে দিলে এমা গিয়ে তাকে সরি বলে। ডন তখন বলে, কনি কি ঠিক আছে কিনা? তবে নরমান মিথ্যা বলে যে আমরা জানি না। তারা এটা জানায় না যে কনি মারা গেছে। নরমান তখন ওই বাচ্চাদের রেজাল্ট তাকে দেখায় যাদেরকে গত মাসগুলোতে পাঠিয়ে দেওয়া হয়েছে। 6 বছর পার হওয়ার পরেই তাদেরকে এখান থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে, কারণ তাদের রেজাল্ট অতটা ভালো ছিল না। তারা দুজনও তখন এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য তাদেরকে সাহায্য করার জন্য রাজি হয়। এরপর তারা চলে গেলে রে নরমানকে জিজ্ঞেস করে, তুমি তাদেরকে এটা কেন বললে না যে তারা মারা গেছে? নরমান বলে, এটা করা জরুরি ছিল না। এসব বললে তারা অনেক ভয় পেয়ে যেত। তারা মায়ের গুপ্তচরও হতে পারে। এজন্য আমি তাদেরকে এখনো সত্যটা বলিনি। আমি তাদের জন্য একটি জাল বিছাবো। তাদের দুজনকেই বলে দিব যে দড়ি আমি কোথায় রেখেছি। তবে তাদের দুজনকে 2 জায়গার কথা বলবো, যে দড়ি আমার বেডের নিচে আছে, আর ঘিলডাকে বলবো যে ওয়াশরুমের সিলিং এর উপরে আছে। তাহলেই আমরা বুঝতে পেরে যাব যে কে মমের গুপ্তচর। রে বলে, কিন্তু যদি তাদের দুজনের মধ্যে একজনও গুপ্তচর না হয় তাহলে কি হবে? নরমান বলে, আমি এটারও প্ল্যান করে রেখে দিয়েছি, তোমাকে এটা আমি পরে বলবো। এরপর মাঝরাতে উঠে ঘিলডা কোথাও একটা যেতে শুরু করে, যা দেখে এমা তার পিছু করে। এদিকে মমের রুমের দরজার নিচ দিয়ে কেউ একটা চিরকুট পাঠিয়ে দেয়, আর এটার সাথে লেখা ছিল দড়ি নরমানের বেডের নিচে আছে। এদিকে ঘিলডা সিস্টার ক্রনের রুমে আসে, যা দেখে এমা অবাক হয়ে যায়। সে বাইরে দাঁড়িয়ে তাদের কথা শুনতে শুরু করে, কিন্তু ঘিলডা আসলে তাকে থ্যাঙ্কস বলতে এসেছিল তার খেয়াল রাখার জন্য। এটা শুনে এমা খুশি হয়ে যায়। ঘিলডা চলে যাচ্ছিল, তখন সিস্টার ক্রন তাকে বলে, এমা তোমাকে সমস্ত সিক্রেট বলে দিয়েছে তাই না? এটা শুনে ঘিলডা তো অনেক ভয় পেয়ে যায়। সে ঘিলডাকে ম্যানিপুলেট করার চেষ্টা করতে থাকে। সে তাকে বলে যে আমি তোমাকে সাহায্য করব, তুমি আমাকে সত্যটা বলো। কিন্তু ঘিলডা সমস্ত ভয় ভেঙে বলে, তুমি কি ব্যাপারে কথা বলছো? আমি তোমার কথা বুঝতে পারছি না। এমার সাথে আমার ঝগড়া হয়েছিল, কিন্তু এখন তার সাথে সব ঠিক হয়ে গেছে। এসব বলে ঘিলডা তার রুমে চলে আসে। তখন ঘিলডা কান্না করে এমাকে জড়িয়ে ধরে। এরপর সকালবেলা তারা সবাই কাজ করছিল। তখন নরমান রেকে বলে, এমা তাকে জানিয়ে
জানিয়েছে যে ঘিলটা নির্দোষ। নরমান তাকে জিজ্ঞেস করে ওই বিশ্বাসঘাতক আসলে তাদের সাথে কেন এমন করছে। রে বলে হয়তো তার কোনো ফায়দা আছে, হয়তো তাকে জীবিত রাখা হবে এবং বড় হওয়ার সুযোগ দেওয়া হবে। তখন এমা বাচ্চাদের নিয়ে ট্যাগ গেম খেলছিল, যা দেখে ঘিলডা আর ডন বুঝতে পারে যে তারা বাচ্চাদেরকে আসলে ট্রেনিং দিচ্ছিল। এরপর রাতে নরমান এমার সাথে কথা বলতে আসে আর তাকে জিজ্ঞেস করে তুমি কি এখান থেকে ওই বিশ্বাসঘাতক কেউ সাথে নিয়ে পালিয়ে যেতে চাও? তখন এমা বলে অবশ্যই, কেন নয়। নরমান বলে যদি সে না যেতে চায় তাহলে? এমা বলে তাকে জোর করেই নিয়ে যাব, কারণ আমরা যদি এখান থেকে পালিয়ে যাই তাহলে ওই ব্যক্তিরও জীবন ঝুঁকিতে থাকবে। এমা বলে আর তাছাড়াও হয়তো তার কাছে কোনো কারণ আছে আমাদের সাথে এমনটা করার, সেও হয়তো আমাদের মতোই বেঁচে থাকতে চায়। নরমান এসব কথা শুনে অনেক অবাক হয়। এরপর নরমান আর রে আসে নরমানের বেডের নিচে রাখা দড়িটা চেক করতে, কিন্তু ওখানে দড়ি ছিল না। রে এটা দেখে বলে এর মানে ডন হলো সেই গুপ্তচর। তখনই নরমান তাকে অবাক করে দিয়ে বলে আসল গুপ্তচর তো তুমি। আর এখানেই 4 নম্বর এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, পারলে একটু ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিও। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।